রোজ সকালে ঘুম থেকে উঠে সোজা বারান্দায় চলে গেল। পরনে একটা টি শার্ট আর 3/4 প্যান্ট। চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। রোজ ঠোঁট কামড়ে আকাশে উড়ে যাওয়া পাখিগুলো দেখছে। রোজ কত সুন্দর এই পাখিদের মুক্ত জীবন। উঠতে পারে নিজের ইচ্ছায়, যেখানে সেখানে যেতে পারে, একসাথে থাকতে পারে। আমার জীবনটা কেন এমন হলো না? আমি মেয়ে বলে শুধু মেয়েকেই কেন নিয়ম মেনে মানতে হবে? কই, ছেলেদের তো কেউ কিছু বলে না। ছেলেরা অন্যায়ের প্রতিবাদ করলে তারা সাহসী সুপুরুষ, আর মেয়েরা কোনো কিছুর জবাব দিলে তারা বাচাল বেয়াদব। যদি এমনই হয় তাহলে আমি সারা জীবন বেয়াদব থাকতে চাই। হ্যাঁ, এটাই চাই আমি। চৌধুরী ম্যানশন। আলিজা, হেই আপু, তুমি চলে আসো না আমাদের কলেজে। তুমি তো কলেজের টিচার হতেই চেয়েছিলে, তাহলে আমাদের কলেজে অ্যাপ্লাই করো প্লিজ। আরে মৃন্ময় আঙ্কেল কলেজের ওনার, তুমি একবার বললে আমি বাপিকে বলে সব করে দিব। ওকে, থ্যাংক ইউ আপু। কলি, কী রে বেবি, কার সাথে কথা বলছিস? খুশি খুশি লাগছে মনে হয়। প্রেম টেম নাকি? আলিজা, আরে না, ওই কাজটা হয়ে গেছে। আপু আসতে রাজি হয়ে গেছে। রোজকে আজই বলতে হবে, অনেক খুশি হবে ও। কলি, ওয়াও, দ্যাট মিন্স যা চাইছি সেটাই হতে যাচ্ছে। অবশেষে সেই দিন আসতে চলেছে। কলেজের গেটে দাঁড়িয়ে আছে রোজ, বলতে গেলে অপেক্ষা করছে রোশনের জন্য। হঠাৎ একটা ব্ল্যাক কার এন্ট্রি নিল কলেজে, আর রাস্তার সমস্ত কাদা টায়ারের চাপে রোজের গায়ের উপর পড়ল। রোজ, হেই স্টুপিড, দেখে গাড়ি চালাতে পারো না? উফ, দিল পুরো 12টা বাজিয়ে। কানা নাকি রাস্তায় থাকা মানুষজন দেখতে পায় না? গায়ে থেকে নেমে আসলো সে। পরনে ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট, শার্টে দুটো বাটন খোলা, আর যেখানে ঝুলছে একটা সানগ্লাস। রোজ ওকে দেখে শান্ত হয়ে গেল, কারণ ছেলেটা আরাপ। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকলে এমন তো হবে মামুনি। সো এটা তোমার দোষ। নিজে যখন দোষ করেছো তখন সেটার দায় একান্তই তোমার নিজের। নেক্সট টাইম এমন ভুল করবে না, কারণ আমি থার্ড জেন্ডার দেখি না। বডি পিকচার মেয়েদের মতো আর বিহেভ ছেলেদের মতো। টোটালি একটা হও বেবি, না হলে বুঝবো কিভাবে? রাস্তায় সবাই আরবের কথা শুনে হেসে দিল। ঠিক সেই সময় হোয়াইট কার ঢুকলো। সেখান থেকে নামলো রোশন। ব্লু প্যান্ট, ব্লু শার্ট, ব্ল্যাক কোটে, টোটালি ফর্মাল লুক। রোশন, কি হচ্ছে এখানে? রোজ, তোমার এই অবস্থায় কেন? আর তুমি এখানে বা দাঁড়িয়ে আছো কেন? আরাব, আপনি কে? কলেজে নতুন মনে হচ্ছে। রোজের আশিক নাকি? যাই হোক, নিন আপনার রোজকে নিয়ে কেটে পড়ুন। রোশন, হোয়াট? রোজ, আপনি কলেজের ভেতরে যান, আমার ব্যাপার আমি বুঝে নিচ্ছি। রোশন, কিন্তু। রোজ, প্লিজ। রোশন চলে গেল, কারণ ও জানে রোজ নিজের ঝামেলা নিজে মেটাতে পছন্দ করে। আরাব রোজের সামনে গিয়ে রোজের নাক ধরে টানলো, তারপর সামনের দিকে পা বাড়ালো। ঠিক তখনই রোজ আলতো করে আরাবের পায়ে লাথি দিল, আর আরাব মুখ থুবড়ে কাদার উপর পড়ল। রোজ, বাহ, যেখানে জিনিস সেখানেই পৌঁছে গেল। যাই হোক, আপনার চোখ হয়তো খারাপ, তাই জেন্ডার চিনতে পারেন না। শুনেছি কলেজের অনেকের সাথে রুম ডেট করেছেন, তো তারা কি আদৌ মেয়ে ছিল? আমার তো রীতিমতো সন্দেহ হচ্ছে। যদি তারা মেয়ে না হয়, ছি। আর একটা অ্যাডভাইস দিই, আরে জিজ্ঞেস করছি, কোনো বড় বায়বাদা ছোট বোন হিসাবে এটা বলা আপনার দায়িত্ব। এরপর থেকে দেখে শুনে হাঁটবেন, কারণ এখন কাদায় পড়েছেন, নেক্সট টাইম হয়তো নর্দমায় পড়তে পারেন, বুঝলেন? ওকে বাই। রোজ এবার একবার সবার দিকে তাকালো, তারপর হোস্টেলের দিকে হাঁটা ধরল। রোজ, গতকাল রাতে মেঘরোদ্দুর ওখানে কি করছিল? তারপর আমার সাথে কথা না বলে চলে গেল। দূর, হয়তো কোনো কাজ ছিল। 3 দিন পর আজ কলেজে 2 জন নতুন টিচার জয়েন করেছেন, একজন ম্যাডাম আর একজন স্যার। রোজ আজ কলেজে যাবে না। এই 2 দিন মেঘকেও কলেজে দেখা যায়নি। কলেজের স্টাফ রুমে মুখোমুখি বসে আছে ঈশা আর রওশন। কলেজে বেস্ট ফ্রেন্ড ছিল ওরা, হয়তো তার চেয়ে একটু বেশিই ছিল, কিন্তু হঠাৎ একটা ঘটনা ভেঙে দেয় ওদের বন্ধুত্ব, এলোমেলো করে দেয় ওদের জীবন। রওশন, কেমন আছো ঈশা? ঈশা, ভালো, তুমি? রওশন, যেমন রেখেছিলে, তবে রোজ আছে তাই খুব ভালোই আছি। ঈশা, জানে, এতদিন লন্ডনে ছিলে শুনেছি, আর ইন্ডাস্ট্রি ওনার হয়েছো, তো হঠাৎ এই কলেজের টিচার হয়ে এসেছো, কি মনে করে? রওশন, ভালোবাসার টানে। আর কি কারণ হতে পারে? শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, কংগ্রাচুলেশন। দোয়া করি জীবনে অনেক সুখী হও। ঈশা, তুমিও রোজকে নিয়ে ভালো থেকো। রোজ কোথায়? দেখলাম না তো ওকে। বোধহয় আমার উপর এখনও রেগে আছে পাগলিটা। রোশন, রোজ তেমন মেয়ে না যে কারণে
কারণ ছাড়া রেগে থাকবে, তাও আবার তার উপর যাকে সে নিজের মায়ের জায়গা দিয়েছিল। চিন্তা করো না, ওর সাথে দেখা হয়ে যাবে। ঈশা, আজও তোমার সাথে সবার চেয়ে রোজের প্রায়োরিটি বেশি। রোশন, হবে না ভাই কেন? রোজকে ভালোবাসো যে 5 বছর আগে। ঈশা, বা রোশন বা, এই তোমার চরিত্র, এই তুমি আমাকে ভালোবাসো। আমার সাথে দেখা করতে এসে রোজকে নিয়ে ছাদে বসেছি, তাহলে এটাই কারণ যার জন্য রোজ তোমার এত কাছে আর আমি তোমার শুধুমাত্র। রোশন, তুমি ভুল বুঝছো ঈশা, আমি তোমাকে প্রপোজ করেছি, তার জন্যই রোজের সাথে কথা বলছিলাম। ঈশা, তাই? আমাকে তো তুমি 3 দিন আগে প্রপোজ করছো, আমি উত্তর দিইনি, বলেছি ভেবে দেখবো। এখন এখন বুঝলাম সময় নিয়ে আমি নিজের জীবনে সবচেয়ে সঠিক কাজটাই করেছি, না হলে তোমার এই প্রেম তো দেখতেই পেতাম না। রওশন, ঈশা, তুমি এভাবে বলতে পারো না। ঈশা, আর রোজ কেমন বোন তুই যে নিজের বড় আপুর প্রেমিকের সাথে নষ্টামি করছি। পুপিমণি ঠিকই বলে তোর মতো মেয়ে যেন কারো না হয়। রওশন, ঈশা, তুমি রোজকে অপমান করছো, ওর মতো মেয়ে এসব শোনার যোগ্য না, ও সম্মান ভালোবাসা পাওয়ার যোগ্য। ঈশা, জ্বলছে, খুব জ্বলছে তাই না? তাহলে আমার কথা ভাবো, যখন নিজের ভালোবাসার মানুষকে নিজের বোনের সাথে দেখবো, এসব কথা শুনবো, তখন কেমন লাগবে? কিছুক্ষণ আগে রওশন আর রোজ হাতের দোলনায় দুলছে, তখনই রওশন রোজের মাথায় টোকা দিয়ে বলল, রওশন, তোর আপুকে প্রপোজ করলাম, কোনো উত্তর দিল না। এত গাঁট তেরা কেন রে? তোর মতো নরম সরম হলেই ভালো হতো। পড়তেছেও না, কিছু বলছেও না। রোজ, কি বলবে? প্রপোজ করছো, তাও আমাকে না জানিয়ে? কিভাবে প্রপোজ করেছো প্লিজ বলো। রওশন, কিভাবে বলবো? বলো, বললেই বলা যায় নাকি? তোকে যখন কেউ প্রপোজ করবে তখন দেখে নিস। রোজ, না না, আচ্ছা একটা কাজ করো, আমাকে প্রপোজ করে দেখাও, আমি যে রিপ্লাই দেবো আপুও তেমন কিছুই দেবে, আপুকে চিনি আমি। রওশন, তুই শিওর? ওকে, বাট তোর আপুকে কি বলেছি তো ভুলে গেছি, জানিস ওর সামনে গেলে সারা পৃথিবী ভুলে যাই আমি। উফ, পৃথিবীর সবচেয়ে সুন্দর আর গর্জিয়াস মেয়েটা তোর আপু। রোজ, জানি তো, আমার আপু সবার চেয়ে কিউট, কিন্তু তুমি এত পাগল হচ্ছ কেন? রওশন, তুই যখন প্রেমে পড়বি তখন বুঝবি কেন পাগল হচ্ছি। রোজ, মোটেই না, আমি প্রেম টেম করব না, ডিরেক্ট বিয়ে করব। আমি মোটেই তোমাদের মতো লুচু না, বুঝলে? নাও এবার দেখাও কিভাবে প্রপোজ করেছিলে। রওশন ছাদের কর্নারে থাকা গোলাপের গাছ থেকে একটা ফুল ছিঁড়ে রোজের সামনে হাঁটু গেড়ে বসে। রওশন, জানি না কিভাবে বলবো তোমায়, জানি না মেনে নেবে কি আমায়, তবুও কিছু কথা বলতে চাই তোমাকে। যখন প্রথম দেখেছিলাম তখন থেকে আমার হৃদয় শুধুমাত্র তোমার হৃদস্পন্দন হয়। নিজের মনের গভীরতা সম্পর্কে প্রথম ধারণা তোমার চোখে পাই আমি। তোমার মুখের মায়া আমাকে সারা পৃথিবী ভুলিয়ে দেয়। কেন এমন হয় জানি না, শুধু জানি তুমি ছাড়া শূন্য আমি। তোমাকে ছাড়া নিঃশ্বাস নেওয়াটাও আমার জন্য খুব কষ্টকর, কারণ তোমাকে আমি চাই আমার কাছ, আমার পাশে, আমার হবে, আমার বেবির আম্মু, আমার আম্মুর ছেলের বউ। রোজ লাজুক মুখ করে উপর নিচে মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। ঠিক সেই মুহূর্তে ঈশা আসলো আর শেষের ঘটনাটুকু দেখলো। ঠাস গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ঈশা। রওশন মেরেছে, হ্যাঁ রওশন মেরেছে। ঈশা সহ্য করতে না পেরে রওশনের গায়ে উপর হাত তুলতেই সামনে এসে যায় রোজ, আর থাপ্পড় রোজের গালে পড়ে। রওশন এবার রোজের উপর রেগে যায়। রওশন, রোজ কেন আসলে এখানে? তোর বোন আমাকে মারতে চেয়েছিল, মারতে দিতিস, আজ না হয় শেষবারের জন্য থাপ্পড় খেতাম। আর ঈশা, তোমাকে ভালোবাসা চেয়ে সম্মান বেশি করতাম, কিন্তু নিজের দোষে সেইটুকুও হারালে। আর তুমি তো রোজের আপু, নিজের বোনকে এতটুকুও চেনো না। রোজকে আমি নিজের ছোট বোনের মতো দেখি, বন্ধু মনে করি, কিন্তু না, তুমি সেটা চাও, সেটাই হবে। যদি কখনো বিয়ে করি তাহলে রোজকে করব, আমার বেবির আম্মু রোজ হবে, তুমি না। বর্তমানে রোজ বাইনাকুলার নিয়ে স্টাফ রুমে কি হচ্ছে সেটা দেখছে। রোজ, আমার জন্য তোমাদের বিচ্ছেদ হয়েছিল, তাই তোমাদের মিলনের সম্পূর্ণ দায়িত্ব আমার। তুমি ভুল ছিলে আপু, রওশন আমার প্রেমিক না, আমার আমার বেস্ট ফ্রেন্ড, আমার বড় ভাইয়া। আচ্ছা ভাই কি বোনের হাত ধরতে পারে না, কপালে চুমু দিতে পারে না? কেন মানুষ সহজভাবে সব কিছু নিতে পারে না? কেন সব কিছুকে টেনে খিচে লম্বা করে? ওইদিকে মেয়ে গাছ কলেজে এসেছে, এই 2 দিন জ্বরে ভুগে চোখ মুখ শুকিয়ে গেছে ছেলেটার, সেই সাথে হাতে পায়ে ব্যান্ডেজ। রোজ করিডোর থেকে মেয়েকে
এমন অবস্থায় দেখে চিল্লিয়ে ডাকলো, রোজ। মেঘ, রোদ্দুর দাঁড়াও। রোজের ডাকে দাঁড়িয়ে গেল মেঘ। রোজ ছুটে নামলো নিচে। মেঘকে দেখে কেন জানি ওর মনটাও খচখচ করছে। ও অস্থির হয়ে বলল, রোজ কি হয়েছে আপনার? এই 2 দিন কলেজে আসেননি, আবার হাতে পায়ে ব্যান্ডেজ, কি হলো কথা বলুন। মেঘ রোজের অস্থিরতা দেখে বেশ অবাক হলো। মেঘকে চুপ থাকতে দেখে রোজ মেঘের হাত চেপে ধরল। ব্যথা প্লাস ভালো লাগায় কেঁপে উঠল মেঘ। অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছে ওর হৃদয়ে। 7 বছর পর রোজের স্পর্শ পেল ও। রোজ, বলো কি হয়েছে? মেঘ, জ্বরের ঘোরে পড়ে গিয়েছিলাম, আর কিছু না। হাত ছাড়ো। মানুষ অন্য কিছু ভাববে। রোজ থমথম খেয়ে মেঘের হাত ছেড়ে দিল। খানিকটা লজ্জাও পেল। রোজ, মেডিসিন নিছেন? মেঘ, হুম। আর তোমার নোটসও রেডি, কখন নেবে? কলেজে নিও, কারণ আমি ছেলেটা বেশি ভালো না। আমি চাই না আমাকে জড়িয়ে মানুষ তোমায় কিছু বলুক। চাই না আমি তোমার কোনো ক্ষতি হোক, আর চাই না তোমার অপমান। এক প্রকার রেগে বিড়বিড় করতে করতে চলে গেল মেঘ। আজ প্রথম রোজ মেঘের কথা শুনে খানিকটা অবাক হচ্ছে। স্তব্ধ হয়ে গেছে মেঘের আচরণে। মেঘ তো এমন ছিল না, হঠাৎ কি হলো? সেদিন রাতের পরই এমন পরিবর্তন। কিন্তু কেন? কিসের অপমান? কেনই বা ক্ষতি হবে রোজের? মেঘ, তোমাকে বুঝতে পারি রোজ, কিন্তু আমার জীবনটা যে বড়ই অদ্ভুত। আমার অতীতটা না জেনে আমার অভিশাপ, আর ভবিষ্যৎটা ভয়ঙ্কর। কীভাবে তোমাকে আমার জীবনে আনবো? আমি কি সত্যি তোমার মতো মেয়ের যোগ্য? তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য? কেন হাজারবার চেষ্টা করো মনকে বোঝাতে পারি না? তোমার চোখে যেটা দেখতে পাই সেটা বিশ্বাস করতে পারি না। আমরা সবাই একই গোলকধাঁধার প্রান্তবিন্দুকে দাঁড়িয়ে আছি। যেদিন প্রতিটা বাধা অতিক্রম করতে পারবো, কেন্দ্রে পৌঁছাতে পারবো, হয়তো সেদিনই অপেক্ষায় থাকবো সেদিনের জন্য, মনে মনে বলছে মেঘ। এদিকে আলিজা কলিকে নিয়ে শপিং করতে এসেছে। 18 দিন পর বিয়ে, এখন থেকে কেনাকাটা শুরু না করলে লাস্ট মোমেন্টে কিচ্ছু পাওয়া যাবে না। আর গেলেও সেটা চুচি কলির পছন্দ হবে না। কলি কিছু ড্রেস নিয়ে ট্রায়াল রুমে গেল। আলিজা তখন জুয়েলারি শপে। আলিজার চোখ যায় একটা নেকলেসের দিকে, হোয়াইট ডায়মন্ড স্টার নেকলেস। আলিজা ওটা নামিয়ে গলায় ধরে দেখছে। আরাব, সুন্দর লাগছে, নিয়ে নাও। আরাবার কণ্ঠে শুনে চমকে যায় আলিজা। তার হাত ফসকে নেকলেস নিচে পড়ে যায়। আলিজা ভয়ে চোখ মুখ বুজে ফেলে। কিন্তু নেকলেস পড়লে তো শব্দ হয়, কই কোনো শব্দই তো হলো না। চোখ মেলে তাকালো আলিজা। নিচে আরাব নেকলেস হাতে নিয়ে বসে আছে। আলিজা, আপনি এখানে? কি কি করছেন? আর তোমার সাথে প্রেম করতে এসেছে জানো। তোমার বোনকে শিক্ষা দিব বেবি, আর তুমি হবে আমার গুটি। সেদিনের জন্য সরি, প্লিজ কিছু মনে করো না। তুমি চাইলে আমি সারা কলেজের সামনে তোমায় সরি বলবো। আল্লিজা, দেখুন আপনি চলে যান, আমি কিন্তু চিৎকার দিয়ে বলবো আপনি আমাকে বিরক্ত করছেন। আর আমি বিরক্ত করছি? কই, আমি তো তোমাকে পটাতে এসেছি। পটে যাও, আমিও চলে যাব। আলিজা, এভাবে কেউ কাউকে পটায়? আরাব, তো কীভাবে পটায় আমাকে একটু শিখিয়ে দাও, আমি না হয় সেভাবেই তোমাকে পটিয়ে দেব। শিখিয়ে দাও না জানো। আলিজার দিকে এগোতে লাগলো আরাব। আলিজা পেছনে তাকিয়ে জোরে একটা চিৎকার দিল। না, এরপর দৌড়ে সব থেকে বেরিয়ে গেল। আরাব আলিজার কাণ্ড দেখে জোরে জোরে হেসে দিল। আরাব, পাগলি ছোট বোনটা ধানি লঙ্কা, আর এটা এত ভীতু কেন? বোকা মেয়ে, তবে কিউট আছে, নিজের মনে বলছে, আর ব্লাসিং হচ্ছে। আরাব, যা প্রেম রোগের বিপদ সংকেত। কি হচ্ছে আরাবের এই খেলার পরিণাম, নাকি নিজের জালে নিজে ফেসে যাবে আরাব? রাস্তার সাইড দিয়ে বেখেয়ালি হয়ে হেঁটে যাচ্ছে রোজ। আকাশটা আজ মেঘলা, দমকা হাওয়া বইছে। রোজ একটা লাল রঙের 3 পিস পরছে, সাথে লাল কাঁচের চুড়ি। আর কপালে লাল টিপ সাদা স্টেশনের। হঠাৎ কেউ এসে রোজের হাত ঝাটকা দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রোজের মাথাটা ঠিক লোকটার বুকের পাশে। লোকটার বুকের তীব্র ধকধক আওয়াজে শিউরে উঠল রোজ। গোর গোর লাগছে ওর, তবুও নিজেকে সামলে নিল। সামনে নিয়ে লোকটাকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরে দাঁড়ালো। লোকটার দিকে তাকালে ওর চোখ স্থির হয়ে যায়। লোকটা আর কেউ না, মেঘ। রোজ ঠোঁট নাড়ানোর আগে মেঘ বলতে লাগলো, মেঘ, মন কোথায় থাকে দেখে চলতে পারিস না? আর একটু হলেই তো ইটে বেঁধে পড়ে যেতি।
ব্যথা পেতি চোখ দিয়ে কপালে নিয়ে ঘুরিস, যদি হাত পা ভেঙে যেত। খালি সাইজের বড় হয়েছিস, বুদ্ধি এখানেও বাঁয়ের গোড়ালিতে। মেঘের এমন হঠাৎ রেগে যাওয়া আর অদ্ভুত বকা শুনে রোজ নিচে ঘাড় ঘুরিয়ে ইট দেখতে লাগলো। এক টুকরো ইট, ভাঙা ইট ওর হাতে সাথে বাঁধলো। বড় জোর হোঁচট খাওয়া যায়, কিন্তু মেঘ এমন পাগলামি করেছে মনে হচ্ছে রোজ ইট বেঁধে মরে যাচ্ছে। রোজ, মেঘ রোদ্দুর, তুমি এখানে? মেঘ, চুপ, একদম চুপ। একটা কথা বললে ছোটবেলার মতো থাপ্পড় খাবি। কি ভাবিস তুই নিজেকে? তোর কিছু হলে আমি? রোজ, তুমি? মেঘ রোজের চোখের দিকে তাকালো। মেঘের চোখে পানি টলমল করছে। রোজ মেঘের চোখের দিকে তাকাতে কেঁপে উঠল। ডার্ক ব্রাউনের আইস, আর গভীরতা মাপার ক্ষমতা রোজের নেই। রওশনের চোখও বাদামি, কিন্তু সেটা দেখে রোজের মনে কখনোই এমন অদ্ভুত ভালো লাগা কাজ করেনি, যেটা মেঘের চোখ দেখলে লাগে। রোজের কাছে মেঘের চোখ তীব্র নেশার চেয়ে কোনো অংশে কম না। মেঘ চোখ সরিয়ে গাড়িতে উঠে পড়ল, তারপর স্টার্ট দিয়ে আমার প্লেসের দিকে গাড়ি ঘোরালো। রোজ এখানেও গাড়িটার দিকে তাকিয়ে আছে। রোজ, তোমার মনে কি চলছে সেটা আমি খুঁজে বের করবই। মেঘ রোদ্দুর, তোমার কাজের মধ্যে অদ্ভুত কিছু আছে। তোমার ক্যারেক্টারে মিষ্টি একটা, সেটা খুঁজে বের করবো এই রোজ। রোজ আবারও হাঁটতে শুরু করলো, কিন্তু হঠাৎ ওর চোখ আটকে যায় মেন রোডের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা 20-22 বছরের ছেলের উপর। ছেলেটার গায়ে ময়লা জামা, প্যান্টের নিচের অংশ কিছুটা ছেঁড়া, চুল আর দাড়িগুলো বেশ বড়। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কারণ সে রাস্তা পার হতে পারছে না। রোজ ছেলেটাকে দেখে দাঁড়িয়ে গেল, কারণ ছেলেটা উল্টো দিক থেকে একটা বিশাল ট্রাক আসছে। রাস্তার মানুষজন ছেলেটাকে সরে যেতে বলছে, কিন্তু ছেলেটা সবাইকে ভয় পাচ্ছে। রোজ আর এক মুহূর্ত দেরি না করে ছেলেটার দিকে ছুটে গেল আর ছেলেটার হাত ধরে টেনে রোড সাইড ফেলে দিল। কিন্তু পাশ কাটানোর সময় রোজের হাত একটা সিএনজির সাথে বাড়ি খায়, আর কোনোয়ে বেশ কিছুটা অংশ ফুলে কেটে যায়। সেদিকে রোজের খেয়াল নেই। বেশিরভাগ সময় উত্তেজনা, শরীরের আঘাতের ব্যথা অনুভব করা যায় না। রোজের সেক্ষেত্রেও তেমন হয়েছে। রোজ, ভাইয়া দেখো, কিচ্ছু হয়নি, কেঁদো না, কিছু হয়নি তোমার। আমার দিকে তাকাও। কে তুমি? তোমার নাম কি? ছেলেটা মাথা উঁচু করে রোজের দিকে তাকালো, আর রোজের হাতে রক্ত দেখে আবার কেঁদে দিল। ছেলেটি, আমি নিলয়। তোমার হাতে কেটে গেছে, ব্যথা ব্যথা করছে তোমার? ছেলেটার কথা শুনে রোজ বেশ অবাক হলো। ছেলেটাকে দেখে যেমন লাগে ছেলেটাও ঠিক তেমন না, কিন্তু ও সবাইকে ভয় পায় কেন? রোজ চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ব্যথা অনুভব করেনি, কিন্তু ছেলেটার কথা শুনে মনে হচ্ছে সত্যিই কেটে গেছে। তবে ও তো রক্ত দেখতে পারে না। মাথায় চক্কর দেয়। নিলয়, আমি বেঁধে দিচ্ছি আপু, তুমি চোখ বোঝো, না হলে ভয় পাবা। রোজ না চাইতে নিলয়ের বোকা কথা হেসে দিল। নিলয়ও কিছু স্বস্তি পেল বোধ হয়। ও নিজের জামার পকেট থেকে একটা নকশা করা রুমাল বের করে রোজের হাতে গিট দিয়ে দিল। রোজ, তো ভাইয়া তোমার বাড়ি কোথায়? নিলয়, আমার বাড়ি? বাড়ি, হ্যাঁ মনে পড়ছে, আমার বাড়ি তো টিনের, কিন্তু কোথায় সেটা? রাস্তায়। হ্যাঁ, আমার বাড়ি রাস্তায়। তোমার বাড়ি কোথায়? রোজ বুঝলো ছেলেটা মেন্টালি সিক, তাই এমন করছে। এই মুহূর্তে ওর কি করা উচিত? ছেলেটাকে এখানে রেখে যাবে, নাকি সাথে নিয়ে যাবে? রোজ, একে এখানে রেখে গেলে যদি আজকে ঘটনা আবার রিপিট হয়, একে বড় এনজিওতে নিয়ে যায়। যেহেতু এর সমস্যা বেশি ক্রিটিক্যাল না, সুতরাং প্রপার কেয়ার পেলে হয়তো ঠিক হয়ে যাবে, তখন না হয় ফিরে যাবে। চলো, তোমাকে আজ আমি আমার বাড়ি নিয়ে যাব। ওখানে অনেক বাচ্চারা আছে, ওদের সাথে খেলবে। নিলয়, আমার না খেলতে খুব ভালো লাগে। তাড়াতাড়ি চলো তোমার বাড়ি। আচ্ছা, তোমার বাড়ি ক্রিকেট খেলার জন্য ব্যাট বল আছে? রোজ, হ্যাঁ আছে, চলো। ছেলেটা উঠে হাত দিয়ে নিজের গায়ের ময়লা ঝাড়তে লাগলো। খুশিতে মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। রোজ এক হাত দিয়ে ছেলেটার হাত ধরে হাঁটতে লাগলো। রাস্তা সবাই অদ্ভুত নজরে দেখছে ওদের। এনজিওটা কাছে, তাই গাড়ি নিল না রোজ। এদিকে কফি হাউসে আলিজা আর কলিকে জোর করে আটকে রেখেছে আরাব। ওদের চারপাশে 5-6 জন গুন্ডা টাইপের ছেলে। ওদের সব ব্যাগ আর ফোন নিয়ে নিয়েছে আরাব। কলি স্বাভাবিক থাকলেও আলিজা ভয়ে গেমে গেছে। আলিজা এমনই নরম মনের ভীতু টাইপের মেয়ে। সবাই ওর সাথে রোজকে মেলাতে গেলে আকাশ পাতাল ভেবে নেয়। অপরদিকে আরাব টেবিলের নিচে আলিজার পায়ের নখ থেকে হাঁটু অবধি স্লাইড করে যাচ্ছে।
আলিজা এবার কেঁদে দিবে এমন ভাব। কোলে, আমাদের এখানে এভাবে আটকে রাখার মানে কি মিস্টার খান? কি চান আরাপ? তোমার বোনকে দেবে নাকি? কোলি, বেস্ট জোক অফ দ্য ইয়ার। আমার বোনকে চান কি হিসেবে? বেড পার্টনার? তাহলে বলবো আপনার ক্যালকুলেশন ভুলে আছে, কারণ আমার বোন রাস্তার বিক্রিত কোনো জিনিস না যে চাইলে পেয়ে যাবেন। আরাপ, রোজের সাইড ইফেক্ট শুনেছি। তুমি বেশি কথা বলতে না। যেই রোজের কাছে আসলে সেই মুখে বুলি ফুটে গেল বলতে হয়। তোমাদের ছোট বোনের ট্যালেন্ট আছে। আলিজা, প্লিজ যেতে দিন আমাদের। দেখুন, সেদিনের জন্য তো আমরা কিছু বলিনি, আপনার বিরুদ্ধে কোনো স্টেপও নিইনি, তবুও এমন করছেন কেন? আর নাওনি কেন? অন্য কেউ হলে তো নিত। তার মানে আমার জন্য তোমার মনে কিছু আছে? আলিজা, না কিছু নেই। আপনার জন্য আমার মনে শুধু ঘৃণা আছে। আপনি অত্যন্ত খারাপ একটা মানুষ, যে মেয়েদের সম্মান করতে পারেন না, ভালোবাসতে পারেন না। আপনি চাহিদা শুধু মেয়েদের শরীর, আর কিছু না। আপনি চান আমাকে বুলিয়ে বালিয়ে বেডে নিয়ে যেতে, কিন্তু সেটা কখনোই হবে না। কোলে, যেটা শোনার ছিল শুনে নিয়েছেন, এবার যেতে হবে আমাদের। আর ভালোবাসতে চাই আমি, আমাকে একটা সুযোগ কি দেওয়া যায় না? কোলে, নাটক কম করুন মিস্টার খান। আমার বোন কখনো আপনার ফাঁদে পা দেবে না, আপনার ইচ্ছা পূরণ করবে না। আলিজা, কোলি ব্যাগ আর ফোন নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। আরাব রেগে টেবিলটা উড়িয়ে ছুঁড়ে মারল, পাশে থাকা চেয়ারগুলো লাথি দিয়ে ফেলে দিল। ওয়েটার বয়ে কেঁপে উঠল। আরাব, তোমরা মেয়েরা এমনই হও জানি, কিন্তু আরাব খানকে রিজেক্ট করার মতো দুঃসাহস দেখানোর শাস্তি তোমাকে পেতেই হবে। আলিজা, এতদিন রোজের উপর রেগে তোমাকে নিয়ে গেম খেলতে চেয়েছি, কিন্তু না, আজকের পর থেকে আমার লক্ষ্য তোমাকে নিজের করে পাওয়া, তোমাকে নিজের করে তোমার শাস্তি দেব। বি রেডি ফর মাই ফেক লাভ টর্চার বেবি, ইটস মাই চ্যালেঞ্জ টু মাই সেলফ। ড্রয়িং রুমে মেঘের সামনে বসে ড্রিঙ্কস করছে মৃন্ময়। মেঘ শুধু চেয়ে চেয়ে বাবার বিস্মিত চেহারা দেখছে। মেঘ, বাবা আর ড্রিঙ্কস করো না, এবার শরীর খারাপ করবে। কেন? তার জন্য শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। মৃন্ময়, রোজকে ভালোবাসো সেটা কি বুঝতে পেরেছ? মেঘ, হ্যাঁ, কিন্তু মৃন্ময়, মামনিকে নিয়ে আসো আমাদের পরিবারে। আর কতদিন এভাবে থাকবে? মেঘ, তুমি জানো বাবা, রোজ আর আমার জীবন সম্পূর্ণ আলাদা। ও আমার জীবনে আসলে ওর লাইফ রিস্ক হবে। আমি কখনো জেনে শুনে ওকে এমন একটি অনিশ্চিত জীবনে জড়াতে চাই না, চাইবও না। যে মেয়েকে এত বছর লুকিয়ে রেখেছি তাকে সবার সামনে আনতে চাই না আমি। মৃন্ময়, জানি মেয়ে, কিন্তু বাবা হয়ে কীভাবে ছেলের জীবন নষ্ট হতে দেখব? তোমার জীবন যে রোজের প্রয়োজন, রোজ ছাড়া কেউ তোমাকে অন্ধকার থেকে আলোয় আনতে পারবে না। যদি প্রয়োজন হয় তাহলে আমি নিজে তোমার জীবনে রোজকে এনে দেব, এটা একজন বাবার প্রমিস। মনে মনে রোশন রুমে বসে ঈশার ছবি দেখছে। ঈশার একটা ছবি ওর রুমে টানানো, বড় ছবি ওর রুমে টানানো। ওর ইচ্ছা ছিল এক পাশে ঈশার ছবি, আরেক পাশে ওদের দুজনের কাপল পিক। প্রতিটা শুভ ভালো মুহূর্তের ছবি টানানো থাকবে, কিন্তু সেটা শুধু কল্পনাতেই থেকে গেল। রোশন, কীভাবে এটা করতে পারলে? ঈশা, কীভাবে পারলে? 22 বছরের একটা যুবক 11 বছরের একটা নাবালক বাচ্চা মেয়ের মোহ আটকাবে? আমার আসক্তি তো সবসময় তুমি ছিলে। জানি তোমার ভয় আছে আমাকে হারানো, তবে সেটা নিজেই কেন হারালে? এমন একটা মেয়েকে সন্দেহ করলে যে সারাটা জীবন শুধু কষ্ট পেয়েছে, সেটাও তোমাদের জন্য, তোমাদের সব ভাই বোনের জন্য, আর তোমাদের রিলেটিভদের জন্য, কারণ ও মেয়ে। এটাই তার সবচেয়ে বড় ভুল, তাই না? তাহলে এবার দেখো একটা মেয়ে কীভাবে একটা ছেলের সমান, ইভেন ছেলেদের থেকেও বেশি হয়। আর রোজের এই কঠিন কাজটাই আমি সবসময় ওর পাশে থাকবো। তাতে যদি নিজের বিরহের আগুনে পোড়াতে হয়, তবে না হয় সেটাকে আপন করে নিব, তবুও তোমায় ভালোবেসে যাব। সেদিনের কথাটা রাখতে পারবো না, কারণ রোজ আর আমার মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই। ঈশা, কেন বুঝলে না তুমি? কেন? আজ 3 দিন যাবৎ আরাব আলিজার পেছন পেছন ঘুরছে। ক্লাসের বাইরে, ক্যান্টিনে, কলেজে, গেটে, এমনকি লেডিস বাথরুমের সামনেও ওকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আলিজার সামনে পেলে ও জাস্ট 3টা ওয়ার্ড বলে, আই লাভ ইউ, আর প্রতিবারের মতো উত্তর না দিয়ে বেরিয়ে যায়। ঘটনা বাতাসে ভাসতে লাগলো যে আরাব সেই মেয়েটার পেছনে ঘুরছে, যাকে নিয়ে র্যাগিং কেসটা গোলাটে হয়েছে। ওইদিকে রোজ ও কলেজের কাজে কম মাথা ঘামায়, শুধু পড়াশোনার এনজিও নিয়েই থাকে। কিন্তু আজ বিকেলে ক্লাস শেষে বের হওয়ার সময় ও আলিজাদের ডিপার্টমেন্টের সামনে আলিজার আরাবকে একসাথে
দেখতে পাই। আলিজার চোখে মুখে একটা অসহায়তার ছাপ, আর আরাবের চেহারায় তীব্র ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। রোজ দূর থেকে ওদের দেখছে, ঠিক তখনই রওশন পেছন থেকে ওর কাঁধে হাত রাখলো। রোজ চমকালো না, কারণ স্পর্শটা ওর খুব চেনা। ও আরাবদের দিকে তাকিয়ে রওশনকে প্রশ্ন করলো, রোজ কাউকে ভালোবাসলে কি কি করা সম্ভব? নিজেকে অতীত, নিজের পরিচয় কি বলে থাকা যায়? নতুনভাবে কি করা, সব কিছু করা শুরু করা যায়? রোজের হঠাৎ এমন প্রশ্নের আক্রমণে থম খেয়ে যায় রওশন। এমন প্রশ্ন কেন করলো রোজ জানা নেই ওর। রওশন, রোজ কি হয়েছে তোর? রোজ, আমার কই কিছু হয়নি তো, কিন্তু আমার মনে হয় আপিলা হয়তো আরাব ভাইয়াকে পছন্দ করে, আর আরাব ভাইয়াও। রওশন, ওয়েট, আরাব মানে সেই ছেলেটা যে তোর সাথে সবসময় মিসবিহেভ করছে, সে যে আলিজাকে কলেজের ফার্স্ট দিন টর্চার করেছিল সে? হ্যাঁ, ওই যে সামনে দেখো ওরা দুজন দাঁড়িয়ে আছে, ওদের দেখে কেমন জানি লাগছে। তোমাকে আর ঈশা আপুকেও এমন অবস্থায় দেখেছি আমি, কিন্তু তখন বুঝতাম না এসব কি। আবেগে আপ্লুত হতাম শুধু। তবে এখন বুঝে এমন সিচুয়েশনের কারণ কি, এই অনুভূতির মানে কি। রওশন, তবে ওর মতো ফ্লট চরিত্রহীন ছেলের সাথে আলিজার? রোজ, আমার মনে হয় না আরাব ভাই এতটা খারাপ, কারণ ও যদি খারাপই হতো তাহলে ও চাইলে জোর করতে পারত। ওর ক্ষমতা আছে জোর করার, এভাবে ভিখারির মতো গুড় করতো না। তাছাড়া আফিলা যে প্রথম দেখায় আরাব ভাইয়াকে পছন্দ করে ফেলেছিল, সেটা ওর চোখ দেখেই বুঝতে পেরেছিলাম। আপিপিও সন্দেহ করেছিল, কিন্তু কিছু বলেনি। রওশন, তার মানে তুই বলতে চাচ্ছিস আরাব কোনো কারণে এমন হয়েছে, কোনো অতীত বা কোনো কষ্টের কারণেও মেয়েদের সাথে এমন হয়? রোজ, হতেই পারে। একটা মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা মিলেই মানুষ। দেখো না, আমাদের অতীতটার জন্য আমার কেমন অগোছালো লাগছে। ভুল না করে শাস্তি পেয়েছি, কঠিন হয়েছি, বলতে গেলে হৃদয় নামক বস্তুটা আর আমার মধ্যে অবশিষ্ট নেই। মন আছে, তবে সেটা নিজেকে প্রমাণ করার তাগিদে ব্যস্ত। আচ্ছা, হৃদয় আর মন কি সত্যি আলাদা? রওশন, তুই কি করতে চাইছিস? ওদের এক করবি? বাড়িতে হয়তো মেনে নেবে, কিন্তু তুই কি মানতে পারবি? নিজেকে বোঝাতে পারবো? রোজ, আমি কিছুই করবো না। আপাতত ওরা যা চাই তাই করুক। এখন শুধু নীরব দর্শক আমরা। সময় আসলে হয়তো কিছু করলেও করতে পারি, সেটা পরের কথা। আচ্ছা, এসব বাদ দাও। ঈশা আপু কোথায়? রওশন, খানিকক্ষণ আগে দেখলাম একটা ছেলে এসে নিয়ে গেল। ওর উঠবি হয়তো। রোজ, তোমাদের বিয়ে হয়ে গেল, কলেজের অনেক ছেলে মেয়ে কষ্ট পাবে। বেচারা তোমাদের নিয়ে রীতিমতো স্বপ্ন দেখতে শুরু করেছে। ছেলেরা ঈশা আপু আর মেয়েরা তুমি বলতে অজ্ঞান। কিছুদিনের মধ্যে এত স্টুডেন্ট পটালে কেমনে? রোজের কথা হেসে দিল রওশন। তারপর রোজকে নিয়ে ক্যাম্পাসের সাইড দিয়ে হাঁটতে লাগলো। এদিকে আলিজার সামনে হাঁটু গেড়ে কান ধরে বসে আছে আরাব। বারবার সরি বলছে, কিন্তু আলিজা পাত্তাই দিচ্ছে না। আরাব, আরে বাবা, সরি বলছি তো, একবার রাজি হয়ে যাও, ভালো হয়ে যাব। আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, সারাদিন তোমার পেছনে গোলামি খাটবো, দরকার পড়লে চোখে কাপড় বেঁধে রাখবো। এবার তো রাজি হও আলিজা, আমি বাড়ি যাব। আপনার ফালতু ড্রামা দেখার টাইম নেই আমার। আরাব, কেন করছো এমন? আগে তো গেম খেলতে চেয়েছিলাম, কিন্তু সত্যি এখন আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ট্রাস্ট করো আলিজা। ট্রাস্ট আর আপনাকে ট্রাস্ট করার মতো কি কোনো কারণ বা যুক্তি আছে? থাকলে কাইন্ডলি একটু বলুন প্লিজ। আর আমি কি এতটাই অযোগ্য? আমাকে কি একটু বিশ্বাস করা যায় না? আমার অতীত নিয়ে সবসময় সবার মাথা ব্যথা, কেউ আমাকে কেন বুঝতে চায় না? আলিজা, দেখুন, আমার কারো অতীত নিয়ে কখনো কোনো সমস্যা ছিল না, আর নেই, এখনও নেই। সমস্যা হলো আপনার মন আর চরিত্র। আজ একরকম আছে, কাল একরকম অন্যরকম মনে হচ্ছে, কিন্তু পরিশেষে আপনি ঠিক আগের মতোই হয়ে যাবেন। যদি প্রমাণ করতে পারেন যে আপনি আমাকে সত্যিই ভালোবাসেন, তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসবেন, না হলে না। আর ঠিক আছে, তবে এবার তুমি না আমি না, তুমি নিজে আমায় বলবে যে তুমি আমাকে ভালোবাসো। আলিজা, ভালো তো বাসি, কিন্তু বারবার নিজের কাছে হেরে যায়। একটা মেয়ে সব মানতে পারে, কিন্তু নিজের ভালোবাসাকে অন্য মেয়ের কলঙ্কের সাথে মানতে পারে না। আপনাকে প্রথম দিন দেখে মনে হয়েছিল এমন একটা ইনোসেন্ট চেহারা ছেড়ে অবশ্যই ভালো হবে। ক্রাশ খেয়েছিলাম বললেই ভুল হবে, সেটা লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল। হয়তো ভালোবাসাটা আমার কপালে নেই। আজ বুঝলাম রোজের কষ্টটা ঠিক কতটা। যখন অন্য কাউকে ভালোবেসে স্বেচ্ছায় কষ্ট পেতে হয়, তখন মনের ভেতরটা কতটা গভীর হয় সেটা বোঝার ক্ষমতার কারণে থাকে না।
এবার আসছি আমি। বিকেলে ঈশা আর ওর উঠবি অবি কফি হাউসে বসে আছে। অবি বারবার ঈশার হাত ধরছে আর ঈশাও প্রস্তুত হয়ে হাত ছাড়িয়ে নিচ্ছে। তখনই সেখানে ঢুকলো রোজ আর রওশন। রওশন মাঝে মাঝে ঘুরতে হয় রোজ, মন ফ্রেশ করতে হয়। সারাদিন এটা ওটা ভাবলে দেখবি একদিন ডিপ্রেশনে চলে যাবি, ডিপ্রেশনে চলে গিয়ে টপকে যাবি। রোজ কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই রওশন বলে উঠলো, ওকে বেবি বুঝছি, থাক আমাকে থ্যাঙ্কস না হয় পরে দিস। আফটার অল আজকে এত সুন্দর একটা ডেট গিফট করছি। রোজ, আমি টপকে গেলে তোমাদের লাভটা কি? তোমার হবু বউ তো আরেকজনের বাগদত্তা। যাই হোক, তুমি জোর না করলেও আমি তো আসতামই না, তাই ডেকে এনে কথা শুনিও না। বোনকে কফি খাওয়াবা, তাতেও থ্যাঙ্কস লাগবে? আসছে বিল্লাতি ফকিন্নি। রওশন, তাই বলে একটা থ্যাঙ্কস দিবি না? চেয়ে নিচ্ছি তাও দিবি না? এত কিপটা হলেই কি হবে? থাক, দিতে হবে না, চল একটু কফিতে ডুব দিই, পরে না হয় হালকা পাতলা কিছু খেয়ে হোস্টেলে ফিরিস। রোজ, পাতলা খাবো না, ছি, ওসব খাওয়া যায়? এখানে পেট মোড়াচ্ছে, তুমি বুঝি পাতলার পটে খাও? রোশন, রোজ কি ভাবছি এবার কিছু বমি আসছে? তুই তোর ফালতু বক থামা। রওশন নাক চিটকাচকায়, সেটা দেখে রোজ হেসে কুটি হচ্ছে, কিন্তু পরক্ষণে ওর হাসি হাওয়ায় মিলিয়ে যায়। সামনে ঈশা বসে আছে আর ওর পায়ের ছেলেটা টাচ করার চেষ্টা করছে। রোজ, এই রওশন, ওইদিকে তাকাও আপু। আর একটা ছেলে, ওইটা অবি ভাইয়া না? রওশন ও রোজের কথা মতো ঈশাদের টেবিলের দিকে তাকালো। রোজ, ব্যাটার বিয়ে করার খুব শখ তাই না? চলো ওকে বিয়ে করার স্বাদ মেটায়। রওশন, ওদের লাইফে ইন্টারফেয়ার করার কি দরকার? চল অন্য কোথাও যাই, ওরা থাক। রোজ, তুমি যাবে নাকি আমি একাই যাব? দেখো, ও আপুর বিরুদ্ধে আপুকে টাচ করার চেষ্টা করছে, এটা কি ঠিক? তুমি না আপুকে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, একটা মেয়েকে জোর করে টাচ করার চেষ্টা করছে ও, এটা তো মানবে? প্লিজ চলো। রোজ রোশনকে টানতে টানতে ঈশাদের টেবিলের সামনে নিয়ে গেল। ঈশা রওশনকে দেখে দাঁড়িয়ে গেল। রোজ হাই বলে অবিকে চোখ টিপ দিল। অবি, হ্যালো, কারা তোমরা? রোজ, কি বলছো জিজু? নিজের শালিকাকে চেনো না? আমি রোজ, ঈশা ফুফির মেয়ে। অ্যাকচুয়ালি আমি হোস্টেলে থাকি, তাই তোমার সাথে পরিচয় হয়নি। অবি, ও আগে ছোট ছিল বলে নজর দিনি, কিন্তু এই দেখছি ঈশার চেয়েও বেশি হট আর সুন্দরী। রোজ, বসি? আরে জিজ্ঞাসা করছি কেন, বসে পড়ি দেখি, শরত। অবি ঈশার সামনে চেয়ারে বসে ছিল, রোজ ধাক্কা দিয়ে পাশের চেয়ারে ফেলে দিল। ধাক্কাটা বেশ জোরে লেগেছে, তাই বেচারা অবির কোমরে চেয়ারের খোঁচা লাগলো। রোজ, জিজু ব্যথা পেলে নাকি? অবি, না না ঠিক আছে, একটু হাসার চেষ্টা করে বলল। রওশন ঈশা এখনও অপলক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। রোজ ওদের দিকে আর চোখে তাকিয়ে হাসলো। তারপর রওশনকে টেনে চেয়ারে বসালো। ঈশাও বসলো। রোজ, যান কফি অর্ডার করো। রওশনের হাতটা ধরে বাচ্চাদের মতো আবদার করলো রোজ। রোজের এহান কাণ্ডে রওশন বিষম খেলো। ওদিকে ঈশা তেলে বিগুনে জ্বলছে। রওশন 4 কাপ কোল্ড কফি অর্ডার করলো। অবি, তো রোজ কোন ক্লাসে পড়ো? রোজ, ইন্টার ফার্স্ট ইয়ার। বাই দ্য ওয়ে জিজু, ইউ আর লুকিং সো ড্যাশিং অ্যান্ড হ্যান্ডসাম। অবি, থ্যাংক ইউ, কিন্তু উনি কে? রোজ, আরে ওকে তো চিনো না, তোমার হবু বউয়ের ফিউচার বর। অবি থমথম খেয়ে প্রশ্ন করলো। অবি, মানে বুঝলাম না আমি। ঈশা, উনি কে? ঈশা, রওশন। অবি, তোমার এক্স বিএফ? রোজ, আরে এক্স ওয়াই জেড কি? তো ওদের সাথে কথা না বলে আমার সাথে কথা বলো, ওদের কাবাবে হাড্ডি হও কেন? বলে অবির পায়ে স্লাইড করতে লাগলো। অবি চোখ বড় বড় রোজের দিকে তাকালো। অবি, তাই বলে রোজের পালাজো পায়ের আঙ্গুল দিয়ে উপরে উঠাতে লাগলো। রোজ, ছি, যা ভাবছিলাম তাই ঠিক, এ তো নিজেই ফ্লট, এর সাথে ঈশা আপুর বিয়ে হবে? কখনোই না। তো জিজু আপুর সাথে কি করেছ? এদিকে রওশন ঈশা মাথা নিচু করে বসে আছে, দুজনের চোখে অবি আর রোজের পায়ের দিকে। রাগে ওদের দুজনেরই শরীর জ্বলছে। ঈশা রোজের দিকে তাকাতে রোজ ঈশাকে সবটা দেখার জন্য ইশারা করলো। অবি, সুযোগ তো পেলামই না, করবো কীভাবে? রোজ, সুযোগ পাওনি, দাঁড়াও। রোজ চারদিকে ঘাড় ঘুরিয়ে দেখলো। নাও কি স্যার, সুযোগ করে দিচ্ছে, সুযোগটা কাজে লাগাও। জিজু রোজের কথা শুনে রওশন ঈশা দুজনেই দাঁড়িয়ে গেল। রওশন, ঈশা, হোয়াট? অবি, মেয়েটা বহুত শেয়ানা, নিজেও সুযোগ দিচ্ছে, আবার ঈশাকে পাওয়ার সুযোগও করে দিচ্ছে। যাক, আমার জন্য
আমার জন্য তো ভালোই হলো, এত মাসের চেষ্টার পর কিছু একটা পাবো বলে মনে হচ্ছে। মনে মনে রোজ দাঁড়িয়ে গেল। কেন, একটা কিসই তো, আমি অন্য কিছু করতে বলেছি? এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে একটা কিস করলে প্রেগনেন্ট হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে। উফ, বসো তো তোমরা। ঈশা, রোজ, তোমার কি মনে হয় না একটু বেশি হয়ে যাচ্ছে? দেখো আমি এসবে নেই, এটা এখন সম্ভব না, ইভেন কখনোই সম্ভব ছিল না। রোজ কেন? ঈশা চুপ করে বসে পড়ল। রওশন অসহায় চোখে রোজের দিকে তাকাচ্ছে। অবির মনে তখন লাড্ডু ফুটছে, তাও ঈশাকে ইমপ্রেস করার জন্য বলল, অবি, রোজ থাক, বাদ দাও এসব তো চাই না। রোজ, কেন বাদ দিব? কেন? তুমি তো এখন ঈশাপুর বিএফ এর রোল প্লে করছো। দেখো, বিএফ জিএফ দু একটা চুমু খেলে যেমন জিএফ প্রেগনেন্ট হয়ে যায় না, তেমনি বেস্ট ফ্রেন্ডের হাত ধরে হাঁটলে বা দু একটা ফিল্মি রোমান্টিক কথা বললে তো তারা প্রেমিক প্রেমিকা হয়ে যায় না, তারা যা ছিল সেটাই থাকে। অবি, একদম ঠিক। রোজ, দেখলে তো আপু, জিজু ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তুমি এখনো বুঝলে না। ঈশা রোজের দিকে তাকাতে রোজ অভিমানে চোখ সরিয়ে নিল। রওশন ঈশার দিকে তাকাতেও পারল না। ঈশা রোজ ভাঙা গলা ডাকলো, রোজ, যেটা বুঝছো সেটাই, এতটুকু বোঝানোর দায়িত্ব ছিল আমার, আর কিছুই না। তাছাড়া তোমার কাছে তো আমি নষ্ট মেয়ে, তোমার এক্স বিএফ এর সাথে নষ্টামি করতাম, মানলাম সেই সব, কিন্তু তুমি যাকে চয়েস করেছো তার সম্পর্কে ঠিকঠাক জানো তো? না, মানে যেহেতু আমি ওই রকম মেয়ে, তাই ওই ক্যারেক্টারের ছেলেদের খুব ভালো করেই চেনে, তাই না? সো কোর জিজু। অবি, হোয়াট? ঈশা, তোমার বোন কি বলতে চাচ্ছে, আর তুমি ওকে কিছু বলছো না কেন? তোমার সামনে দাঁড়িয়ে ও আমাকে ক্যারেক্টারলেস বলছে, ইভেন সেটাই প্রমাণ করার চেষ্টা করছে। রোজ, প্রমাণ করার কি দরকার আছে? আপনি তো সেটাই, না হলে আমি যখন আপনার পায়ে স্লাইড করলাম তখন সাই দিলেন কেন? গাছেরও খাবেন, তলারও কুড়াবেন, আপনার মতো ছেলেদের তো। রোজ তেড়ে গেল অবির দিকে। রওশন রোজের হাত ধরে বসলো। রওশন, যে বোঝার যোগ্য তাকে বোঝানো যায়, আর যে বোঝার যোগ্য না তাকে হাজারবার বোঝালেও সে বুঝবে না। তাই চল এখান থেকে। রোজ, সেটাই, চলো ভাইয়া। রোজের হাত ধরে চলে গেল রওশন। ঈশা এখন পাথরের মতো বসে আছে। রোজ রওশনকে ভাইয়া বলে ডাকলো। আর এতক্ষণ যা বললো সেটাই কি সত্য? যদি সবটা সত্যি হয় তাহলে যে, ঈশা, আমি কি ভুল করেছি? শুধু সন্দেহের বশে এতগুলো দিন, মাস, বছর ওদের কষ্ট দিলাম, নিজেকেও এত কম কষ্ট পাইনি। কিন্তু সেদিনে নিজের চোখে যেটা দেখছি সেটা অবিশ্বাস করি কিভাবে? নাকি সত্যি অবি আমাকে ভুল বুঝিয়েছিল 5 বছর আগে? অবি হলো রোজের প্রতিবেশী। ঈশাদের আসা যাওয়ার মাঝে অবি প্রায় ঈশাকে দেখত। একসময় পছন্দ করে ফেলে ঈশাকে, কিন্তু সে যেদিন ও ঈশাকে প্রপোজ করতে যাবে সেদিনই জানলো রওশন ঈশাকে প্রপোজ করেছে। সেদিন ওর প্রচুর রাগ হয়, ঠিক করে ঈশা আর রওশনের রিলেশনশিপ যে করে হোক নষ্ট করবে। কিন্তু রওশনকে চেনে না অবি, তবে দূর থেকে রোজের সাথে দেখে অনুমান করতে পেরেছিল। ও জানতো রোজ আর রওশন কতটা ক্লোজ। তাই সেদিন যখন রওশন রোজকে প্রপোজের ডিটেলস বলছিল তখন সেই সুযোগটা কাজে লাগায়। ও তখন ওদের ছাদে দাঁড়িয়ে ঈশাকে টেক্সট করে জানায় রওশনকে ফেক রিলেশনের কথা। ওর প্ল্যানিং ছিল ঈশার মন ভেঙে দিয়ে ওর মনে ক্ষতের সৃষ্টি করে তারপর নিজের মলম হিসাবে ওকে ব্যথা কমানোর এবং ওর মনে জায়গা বানানোর, যেটাও খুব সহজে করতে পেরেছিল। অবি, ঈশা, কিছু তো বলো, তুমিও কি ওদের কথা বিশ্বাস করো? ঈশা, না করার কিচ্ছু পাচ্ছি না অবি। ছি, তুমি এত নীচ, আমারই সামনে বসে আমার বোনের সাথে। বিবেক বলে কি কিছু নেই তোমার? কিন্তু বাবার সম্মান, সারা এলাকার মানুষ জানে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর রওশনের সাথে আমার সম্পর্ক শেষ। এখন যদি কিছু করি তাহলে আমার জন্য আমার বাবাকে অপমানিত হতে হবে। তোমার কথায় ওদের ভুল বুঝে এতটা দূরে ঠেলে দিয়েছি, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। তোমাকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করার মতো শাস্তি বোধ হয় ওদের কষ্টের কাছে খুবই সামান্য। তাছাড়া আর যাই হোক, বাবার সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ আমি কখনোই করব না। তাই সবার কথা ভেবে তোমাকে বিয়ে করব আমি। সবাই ভালো থাকবে। আর রওশন সত্যি আমার মতো মেয়ে ডিজার্ভ করে না, জাস্ট করে না। বিয়েটা তাড়াতাড়ি করতে চাই আমি, ব্যবস্থা করো হবে। বাই। আরাম নিজের রুমে বসে ড্রিঙ্কস করছে, আর আলিজার নামে জমে ছুরি দিয়ে হাত কাটছে, সারা ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। আর কেন আলিজা, কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছ? কি দোষ আমার? আমি কি নিজে খারাপ হতে চেয়েছি? তোমরা মেয়েরাই তো ছেলেদের সুন্দর
জীবনটা এলোমেলো করে দাও, আমার জীবনটাও নষ্ট করেছো, হা হা। এক সময় হিয়া করেছিল, এখন আবার তুমি। আরাব আবার মদের বোতল হাতে নিল। ঠিক তখনই ওর কানে আলিজার কণ্ঠ বেজে উঠল, যদি প্রমাণ করতে পারেন যে আপনি আমাকে সত্যি ভালোবাসেন, তাহলে আপনার ভালোবাসার দাবি নিয়ে আসবেন, না হলে না। চিল্লিয়ে উঠল আরাব। আরাব, কেন এমন হচ্ছে? কেন? আমি তো ভালো হতেই চেয়েছি। কেন? তোমরা কেন ভালো হতে দিচ্ছ না আমাকে? কাল এর একটা সলিউশন বের করবোই আলিজা। আমিও জানতে চাই তুমি কি চাও, আমার জীবন নাকি তোমার মুক্তি? যদি ভালোবাসতে না পারো, তাহলে কেন এসেছো আমার জীবনে? কেন আমার সামনে কেঁদেছো? কেন আমার সামনে হেসেছো? কেন ভয় পেয়েছো? কেন কোনো প্রতিবাদ করো না? কেন তোমার মায়া জড়িয়েছো? হয় তোমাকে পাবো, না হলে টাটা, বাই বাই। ফ্লোরে ঠুলে পড়লো আরাব। ড্রিঙ্কস করে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এতক্ষণ দরজা দাঁড়িয়ে একজন আরাবের এই পাগলামি দেখছিল। সে এবার ভেতরে আসলো। আরাবের কোনো রকমে ধরে বিছানার উপরে রেখে ওর হাতে ব্যান্ডেজ করে দিল সে। বাহ, আমাদের মেয়ে বাচ্চা। আরাবটাও প্রেমে পড়ে গেল, তাও আলিজার। হাতে গোটা গোটা করে নামও লিখেছে শয়তানটা। দোয়া করি রে ভাই, তুই আর মেঘ যেন ওদের অতীত থেকে বেরিয়ে আসতে পারিস, নতুনভাবে নতুন দিশায় পথ চলতে পারিস। রোজকে হোস্টেলে নামিয়ে দিয়ে রওশন চলে গেল। রোজও হোস্টেলের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় রাস্তায় কিছু ছেলে আর একটা মেয়েকে দেখতে পায় ও। মেয়েটার আকাশি রঙের জামায় রক্তের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। রোজ আরেকটু গভীরভাবে দেখলো ওদের দিকে। ছেলেগুলো দাঁত বের করে হাসছে, আর মেয়েটাকে আটকে রেখে কিছু বলছে। কি হচ্ছে বোঝার জন্য রোজ ওইদিকে গিয়ে এগিয়ে গেল। মেয়েটা মাটির দিকে তাকিয়ে মুখে হাত গুজে সামনের তালে কেঁদে চলছে।